ইউএনবির খবর থেকে আমি যা জানলাম সেটা হচ্ছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে এবং নির্বাচন থেকে দূরে রাখলে দেশের গণতন্ত্র বাধাগ্রস্ত হবে, এবং তিনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে নন, আওয়ামী লীগকে নন না, কোনো দলকে নিষিদ্ধ করার পক্ষে নয়। এই ব্যাপারটা একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আপনি কেমন দেখেন যে ভার্চুয়ালি বিএনপির আমি দ্বিতীয় বলবো না তৃতীয় বলবো আমি ঠিক জানি না, কিন্তু বিএনপির নীতি নির্ধারকদের একজন তো বটেই উনি, এবং সর্বোচ্চ নীতি নির্ধারকদের একজন, তিনি মনে করছেন যে আওয়ামী লীগ এখন মাঠ ছাড়া হলেও তাকে ব্যান করা সেটা গণতন্ত্রের জন্য, রাজনীতির জন্য ভালো হবে না। আপনার বিশ্লেষণ একটু শুনতে চাই আশা ভাই। বলেছেন যে দলটির রাজনীতি নিষিদ্ধ করাও ঠিক হবে না এবং দলটিকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া উচিত, এবং উনি বলেছেন যে নিয়মতান্ত্রিক রাজনীতিতে যেন আওয়ামী লীগ থাকে। আমার ধারণা বিএনপির অনেক কর্মী নেতা যারা বিভিন্নভাবে অত্যাচারিত হয়েছেন, যারা হামলা মামলার শিকার হয়েছেন, তাদের কাছে এটা একটা শকিং স্টেটমেন্ট। কিন্তু আওয়ামী লীগ যে কথা বলছে না সেই কথা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, সেইটা আপনাকে একটু আবার ভাবাই কিনা, এক। আর দুই হচ্ছে অনেকে যে বলতে চাইছেন বর্তমান সরকারকে একটু ঠেলে ফেলে দেওয়ার জন্য, দ্রুত নির্বাচন দেওয়ার জন্য, ডক্টর ইউনূসকে আসলে একটু বিব্রত করার জন্য আওয়ামী লীগ বিএনপি একসাথে হয়ে মাঠে নামবে, এইটার কোনো একটা জায়গা আপনি দেখেন কিনা? প্রথম কথা বলি যে আওয়ামী লীগ কিন্তু 15 বছরের শেষের দিকে এসে আমরা আওয়ামী লীগকে খুঁজে পাচ্ছিলাম না, কেননা রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং শাসক আওয়ামী লীগের মধ্যে আমরা পার্থক্য দেখতে পাচ্ছিলাম। আপনি যদি দেখেন ক্ষমতার শেষ সময়ে, শেষ 3টি মাসে যারা আওয়ামী লীগের প্রতিনিধিত্ব করছিল, সমঝোতার জন্য কথা বলছিল কিংবা গণমাধ্যমে কথা বলছিল, তারা কেউ আওয়ামী লীগার না। মানে আওয়ামী লীগার বলতে আমরা যেটি বুঝি, যেটা একসময় জানতাম, রাজনীতিবিদ যাদের ব্যাকগ্রাউন্ড রাজনীতি, যারা এসেছিলেন তারা আমরা ওবায়দুল কাদেরের ভাষায় হাইব্রিড আওয়ামী লীগ। না তো না কিন্তু 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 সেই ফর্মুলাতে আশা ভাই শেখ হাসিনা সবচেয়ে বড় হাইব্রিড না? না, সেই ফর্মুলাতে তো বটেই, কিন্তু আপনি আরাফাতকে যখন আওয়ামী লীগ বলবেন, পলককে আওয়ামী লীগ বলবেন, আনিসুল হককে আওয়ামী লীগ বলবেন, হাসান মাহমুদকে আওয়ামী লীগ বলবেন, সেটা তো আসলে একেবারে অদ্ভুত। আমি বলতে চাচ্ছি যে দলটি কিন্তু অসংগঠিত, রাইট। এই জন্য মির্জা ফখরুল যে কথাটি বলছে সেটি হয়তো আমাদের কাছে একটু মনে হচ্ছে। তবে আপনি যদি তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেন, খুবই তৎপর। আমি কিন্তু এখন নিয়মিত আওয়ামী লীগের ফেসবুক এবং টুইটার এবং ওয়েবসাইট গুলো দেখছি, তারা খুব তৎপর সামাজিক যোগাযোগ মাধ্যমে। এবার দ্বিতীয়টি আপনাকে বলি, মির্জা ফখরুল নিশ্চিতভাবেই নির্বাচন চাচ্ছেন, বিএনপি নিশ্চিতভাবে নির্বাচন চাচ্ছেন। আমি কিন্তু মনে করি রাজনৈতিক শক্তিকে সঙ্গে না নিলে এই সরকারটির পথ চলা কঠিন হবে, কেননা আওয়ামী লীগের মতো একটি দল বাইরে রয়েছে। তার মানে কিন্তু এই না যে আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে উনি আগামী রাজনীতি অথবা নির্বাচনের দিকে ধাবিত হচ্ছেন। এক্স্যাক্টলি। আমরা আবার আসবো আপনার কাছে। আমি একটু জনাব রাশেদ খান আপনার কাছে যেতে চাই। জনাব রাশেদ খান, এই গণ অধিকার পরিষদের জনাব নুরুল হক বলছিলেন বর্তমান সরকারের ভেতরে সুবিধাবাদীরা ঢুকে গেছে, এই এনজিও মার্কা সরকার নিয়ে খুব বেশি দূর এগোনো সম্ভব না। আপনি কি এই বক্তব্যের সাথে নিশ্চয়ই আপনারা দলগতভাবে একমত যে সরকারের ভিতরে সুবিধাবাদীরা ঢুকে গেছে? সরকারের ভিতরে সুবিধাবাদীরা ঢুকে গেছে বলতে কি আপনারা বোঝাতে চাচ্ছেন যে আপনাদেরকে আসলে নেওয়া হয় নাই? কারণ যেহেতু আপনাদেরকে নেওয়া হয় নাই, আপনারা এটার কোনো পার্ট না, আপনাদের কথা কেউ শোনে না এবং আপনারা ইরেলেভেন্ট, এইটার কারণে কি আপনাদের মনে হচ্ছে যে সরকারের ভিতরে সুবিধাবাদীরা ঢুকে গেছে, নাকি কি কারণে? জনাব রাশেদ আমাদেরকে একটু আলোকিত করবেন। জি ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। রাজনৈতিকভাবে অভিজ্ঞ সেই মানুষদের দরকার ছিল, কিন্তু যাদের শুধুমাত্র এনজিও সেক্টরে অভিজ্ঞতা আছে সেরকম মানুষদেরকে এখানে যুক্ত করা হয়েছে, এবং তিনি সেটি কিন্তু ব্যাখ্যা দিয়েছে। তিনি বলছেন যে এই সরকারের যে পরিধি সেটি কিন্তু বৃদ্ধি করা দরকার, এবং যাদের রাজনীতি করার অভিজ্ঞতা আছে, দেশ চালানোর অভিজ্ঞতা আছে, তাদেরকে যদি এই অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্ভুক্ত না করা হয় তাহলে এই সরকার ব্যর্থ হতে পারে। এবং এই বক্তব্য শুধুমাত্র নুরুল হক নূর একা দেননি, অনেকেই কিন্তু এই বক্তব্য বিভিন্ন সময় দিয়েছেন, এবং রাজনীতিতে অভিজ্ঞতা যে বক্তব্যটা দিয়েছেন সেটা রাশেদ খান, জি আমি সরি ইন্টারাপ্ট করার জন্য, মানে রাজনীতিতে অভিজ্ঞতা আছে এরকম কাউকে সরকারের দরকার ছিল। আপনাদের মাথায় কি কোনো নাম আছে যে এই জনকে আসলে অন্তর্ভুক্ত করা যেত বা এই জনকে অন্তর্ভুক্ত করা উচিত ছিল? কারণ হচ্ছে যারা রাজনীতি করছেন তারা তো অপশন না নিলে তার অন্তর্বর্তীকালীন সরকার হওয়া উচিত হবে না তাদের, না তাই না? না, আমরা সেটি বলেছিলাম যে দলগুলোর সাথে আলোচনা করেন, কারণ একজন ব্যক্তি তিনি 3টি মন্ত্রণালয় চালাচ্ছেন, 2টি চালাচ্ছেন, কেউ 4টি চালাচ্ছেন। একজন ব্যক্তির পক্ষে এতগুলো মন্ত্রণালয় চালানো সম্ভবপর নয়, যে কারণে আমরা যেটি বলছি যে এর পরিধি আপনারা বাড়ান। বিপ্লবী নেতৃত্ব বা যারা ওই ধরনের সিদ্ধান্ত নিতে পারবে সেই ধরনের মানুষকে এখানে বসানো দরকার ছিল। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের অনেকে আছে সিদ্ধান্তহীনতায় ভুগছে, বিভিন্ন জন বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছে। দলগুলোর সহযোগিতা নেন, কিন্তু দেখেন
যে এই 2 মাসের মধ্যে দলগুলোর সাথে একটি বার মাত্র বসেছে, তাও কোনো আলোচনা হয়নি, রাজনৈতিক কোনো আলোচনা হয়নি, সংস্কার নিয়ে কোনো আলোচনা হয়নি, জাস্ট বাংলাদেশে আওয়ামী লীগকে 15ই আগস্ট পালন করতে দিবে কি দিবে না এই একটি সিদ্ধান্ত নেওয়ার জন্যই আমাদেরকে ডেকেছিল। এবং আগামী শনিবার থেকে আমরা শুনছি যে ডাকবে দলগুলোকে, কিন্তু তারা আসলে কি করতে চায় আমরা তাদেরকে বলেছি আপনারা আগে একটা রোড ম্যাপ প্রকাশ করেন। 2 মাস অতিবাহিত হয়ে গেছে, এখনো পর্যন্ত আমরা সরকারের রোড ম্যাপ জানি না, পরিকল্পনা জানি না, সরকার কি করতে চায় আমরা জানি না। এই কারণে কিছু সমালোচনা আসছে, আমরাও করছি, অন্যরাও করছে। রাশিদ খান, আমরা সরকারকে একই সাথে সহযোগিতা করছি। আপনারা সহযোগিতা কিভাবে করতেছেন রাশিদ খান? না, আমরা সহযোগিতা আমরা সরকারকে দেখেন, যখন আপনার এই যে আনসার কু করার একটি চক্রান্ত হলো সেখানে আমরা ছুটে গিয়েছি। যখন বিচার বিভাগ, প্রথম কথা হচ্ছে যে রাশেদ আমার পাঠটা শুনে, আমার পাঠ প্রত্যেকটা জায়গায় আমরা ছুটে গিয়েছি। আমার পাঠ হচ্ছে যে এই সরকারের বিরুদ্ধে কোনো আন্দোলন হলেই সেটাকে আপনারা কু নাম দিচ্ছেন, আনসার কু, বিচারপতি কু, কিন্তু আমার কাছে মনে হচ্ছে এই সবগুলি সুপারফিশিয়াল। কারণ ওই ফুল কোর্ট রেফারেন্সও বিচারকরা আসলে অন্য কিছু করার জন্য বসে নাই, আনসাররা তাদের দাবি জানাতে আসছিলেন, সেটা কু বলা যাবে কিনা আমি জানি না। তবে আসবো আমি আপনার কাছে। আপনি কি এতদিন দিলেন বলতে চান এগুলি কি আপনি আনসার কু এগুলি কি আর মানে ব্যাপারগুলি কি এরকম নাকি আপনারা আসলে? বিষয়টা দেখেন, আমাদের কাছে সহযোগিতা সরকারের পক্ষ থেকে বিভিন্ন সময়ে চাওয়া হয়েছে এবং এগুলো কিন্তু সরকারের পক্ষ থেকে এই বক্তব্যগুলো এসেছে। বিচার বিভাগীয় কু, আনসার কু, সচিবালয় কু, এগুলো অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারাই বলেছেন। সুতরাং তাদের কাছে তো আমাদের থেকে তথ্য বেশি থাকার কথা। এবং সমন্বয়ক যারা ছিল তারা কিন্তু এক প্রকার ওপেনলি তারা ছাত্র জনতাকে সেখানে জড়ো হওয়ার জন্য আহ্বান জানিয়েছে। তো যখন সৃষ্টি করে দিই, আমরা একটু আবার জনাব আশরাফ কাছে, ধন্যবাদ রাশেদ, আমরা একটু জনাব আশরাফ কাছে আপনার কাছে আসতে চাই যে জনাব আশরাফ কাছে আপনি কি আসলে মনে করেন যে এটা তো স্পষ্ট যে এই সরকার বলতে যদি আমরা বুঝি যে তারা 8ই আগস্ট এসছে, তার আগে যদি আমরা এটাকে সেনা সমর্থিত সরকার বলে, বর্তমান সেনাপ্রধানের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এই সরকার গঠনে এবং সরকার পরিচালনায় সাহায্য করতে, সেরকম যদি বুঝি, তাহলে শেখ হাসিনা থেকে শুরু করে আওয়ামী লীগের অন্য লোকরা যাতে নিরাপদে থাকতে পারেন সেটা দিয়ে কি তাদের একটা বড় ভূমিকা আছে? অর্থাৎ শেখ হাসিনাকে দেশের বাইরে যেতে দেওয়াটাই আসলে সেই সময় সবচেয়ে ভালো অপশন ছিল কিনা, এবং তাদের কাছে যারা আশ্রয় ছিল, অর্থাৎ সেনাবাহিনীর কাছে যারা আশ্রয় ছিল তাদেরকে নাম প্রকাশ না করা বা তাদের কাউকে ছেড়ে দেওয়া, পালাতে দেওয়া, সেটি একটি ভালো অপশন ছিল কিনা? আপনার কাছে কি মনে হয়? প্রশ্নটি যেহেতু উঠলো সেহেতু আপনার কাছে একটু। দেখুন, আমি 5ই আগস্ট থেকে এই প্রশ্নটি তুলছি এবং আমি এখনো এর কোনো উত্তর পাইনি। প্রথম কথা হচ্ছে যে আমি বলছি যে 5ই আগস্ট থেকে পরবর্তী 72 ঘন্টা বাংলাদেশ কিভাবে চলেছে, যেটা প্রফেসর ইউনূসের সরকার শপথ নেওয়ার আগে সিদ্ধান্তগুলো কে নিয়েছে, কারা নিয়েছে, কিভাবে নিয়েছে, আমরা যদি আগামীতে নিশ্চয়ই জানতে পারবো। প্রথম কথা হচ্ছে যে আপনি আপনার যে ফ্যাসিজম বা গণহত্যার প্রধান আসামি হচ্ছে শেখ হাসিনা। এখন শেখ হাসিনা কি করে দেশ ছেড়ে গেলেন, এই প্রশ্নের উত্তর সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে কিন্তু কোনো এক সময় পরিষ্কার করে বলতে হবে। উনি কি নিজেই সিদ্ধান্ত নিলেন নাকি এটা কোনো সমঝোতার ভিত্তিতে? এই সমঝোতায় কি অন্য কোনো পক্ষ ছিল? এই প্রশ্নগুলো আমরা জানতে চাই। তার চেয়ে শকিং হচ্ছে উনি নিজেই বললেন যে সেনা ছাউনিতে 632 জন ছিল, পরে আমরা একজনকে খুঁজে পাইনি, হয়তো 6-7 জনকে বাইরে ধরা হয়েছে, কিন্তু তাদের একটি তালিকা আমাদের দরকার। কেননা আপনি যেরকম শাসনটি আমরা দেখেছি, ফ্যাসিজম অথবা গণহত্যা অথবা যেভাবে স্বৈরাচারী আচরণ দেখেছি, মানুষ কিন্তু শান্তি পাবে না যদি তাদেরকে আপনি দৃষ্টান্তমূলক শাস্তি না দেন। ধরেন, খুব শকিং হচ্ছে সাবেক পরিকল্পনা মন্ত্রী মান্নানকে আপনি সুনামগঞ্জের গ্রামে থেকে গ্রেফতার করলেন, কিন্তু শেখ পরিবারের কাউকে এখন আপনি গ্রেফতার করতে পারেননি। প্রধান অভিযুক্ত ব্যক্তিবর্গ ওবায়দুল কাদেরের মতো ব্যক্তি বা স্বরাষ্ট্রমন্ত্রী কামালের মতো ব্যক্তিকে আমরা কিন্তু প্রতিবেশী দেশে চলে গেছেন বলে শুনছি। গতকালকে শুনলাম উনি একটি ইকো পার্কে ঘোরাঘুরি করছেন। তার মানে হচ্ছে যে গণহত্যার রেশ কিন্তু এখনো 2 মাস পুরোয়নি। আপনি যদি এখনই এই ধরনের অভিযুক্ত ব্যক্তিদেরকে কোনো সমঝোতার ভিত্তিতে অথবা আপনার একক সিদ্ধান্তে অথবা সেনাবাহিনীর সিদ্ধান্তে আপনি যদি পার করে দিয়ে থাকেন, আমার কাছে মনে হয়েছে যে এটি অবশ্যই একটি অপশন ছিল। কারণ গণভবনে শেখ হাসিনা থাকলে তার হয়তো ওই দিন, আমি তো গণভবনে গিয়েছিলাম বিকালের দিকে, আমার মনে হয়েছে তার হয়তো নির্ঘাত মৃত্যু হতো। এটি সেনাবাহিনী হয়তো বুঝতে পেরেছে না। কিন্তু আশা ভাই, আপনার কাছে এটিও মনে হয় না যে তিনি যদি চাইতেন তার যে এসএসএফ বাহিনী ছিল, তার যে অন্য বাহিনী ছিল, তিনি চাইলে আসলে গোলাগুলি করে আরো অনেক মানুষ মেরে সেখানে উনি নিরাপদে থাকতে পারতেন বা আর একটু ভালোভাবে এক্সিট নিতে পারতেন, যেটা তিনি চান নাই? এরকম কি মনে হয়? কেউ তো এরকম বলতে চেষ্টা করছেন। আমার মনে হয়, আমি আপনার সাথে আমি একমত। আমার মনে হয় 4 তারিখেও আমি বলেছিলাম উনি হয়তো আরো 7 দিন থাকতে চাইবেন। কারণ আমরা শেখ হাসিনাকে যেভাবে চিনি, যতটা অ্যাডামেন্ট মনে হয়
উনি হয়তো যেহেতু তার বাহিনী রয়েছে, প্রহরীরা রয়েছে, গোলাবারুদ রয়েছে, আমার মনে হয়েছিল উনি প্রথম কথা গণ অভ্যুত্থান হয়ে যাক বা ক্ষমতাচ্যুত উনি হয়ে যান, আমি কখনোই ভাবিনি উনি দেশ ছেড়ে পালাবেন। আমার মনে হয়েছিল উনি শেখের বেটি হিসাবে যেমনটি নিজেকে উপস্থাপন করতেন, উনি দেশের ভেতরেই অবস্থান করবেন। কিন্তু আমার মনে হয়েছিল আরো 7-10 দিন উনি এই আক্রমণ অব্যাহত রাখবেন এবং আরো হয়তো 1000, 2-1, 5-1 মানুষ মারা যাবে। যে আমার মনে হয় যে জনাব আশরাফ কায়সার, এখানে আসলে সেনা প্রধানের বা সেনাবাহিনীর আমাদের সৈনিকদের একটু প্রশংসা করতে হয়। তারা হয়তো রাজি হন নাই এই জিনিসগুলি করতে, যেহেতু তাদের আমি আপনাকে পরিষ্কার বলি, আমার যতটুকু তথ্য রয়েছে এটা সৈনিকদের ভূমিকা। কারণ দেখুন, আপনার মাঠে কিন্তু সৈনিকরা ছিল, তারা দেখেছে তারা কাকে গুলি করছে। আপনি যদি শ্রেণীগত ভাবেও দেখেন, কারণ একজন সৈনিক কোন ব্যাকগ্রাউন্ড থেকে আসে, তারা কিন্তু বন্দুক ঘুরিয়েছে। আমি জেনারেলদের সম্পর্কে কিন্তু আমি খুব উচ্চ মুখ হতে পারছি না, কেননা আমরা 15 বছরে জেনারেলদের সহযোগিতা দেখেছি, পদ পদবি দেখেছি, লোভ লালসা দেখেছি, তাদের বেনিফিশিয়ারি হওয়ার অবস্থা দেখেছি। কাজেই ওয়াকারুজ্জামান এক ধরনের প্রশংসা তো আমাদের থেকে পান যে উনি একটা রক্তপাতহীন সমাধানের দিকে গেছেন, কিন্তু এটিও তো সত্যি যে উনি তার আত্মীয় এবং তাকে উনি নিরাপদে ভারতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছেন। শুধু তাকেই না, তার পরিষদ বর্গকেও উনি ভারতে হয়তো পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছেন। যদি এটা তিনি না করতেন, আরো সাংঘাতিক রক্তপাতের মধ্যে